ভাবা যায় 44.2 ডিগ্রি সেলসিয়াস। এটাকে শুধু একটা সংখ্যা ভাবলে ভুল হবে, এটা কিন্তু বাস্তব। উত্তরপ্রদেশের বান্দা শহরে সম্প্রতি এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিল্লিও প্রায় 44 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। প্রশ্নটা হলো, তাপমাত্রা তো প্রতি বছরই বাড়ে, তাই না? তাহলে এবারের তাপপ্রবাহ নিয়ে এত চিন্তা বা সতর্কতা কেন? কারণ আসল বিপদটা শুধু এই সংখ্যায় লুকিয়ে নেই, এর সাথে মিশে আছে আরও একটা জিনিস যা পরিস্থিতিকে অনেক বেশি জটিল করে তুলেছে। হ্যাঁ, এই অদৃশ্য কিন্তু মারাত্মক উপাদানটা হলো বাতাসে থাকা আর্দ্রতা বা হিউমিডিটি। যখন প্রচণ্ড গরমের সাথে বাতাসে প্রচুর জলীয় বাষ্প মিশে যায়, তখন পরিস্থিতি হয়ে ওঠে সাংঘাতিক বিপজ্জনক। আর বিজ্ঞানীরা এই দুটো জিনিসের সম্মিলিত প্রভাবকে একটা বিশেষ নামে ডাকেন। একেই বলা হয় ওয়েট বাল্ব টেম্পারেচার। নামটা শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু ব্যাপারটা খুব সহজ। এটা শুধু বাতাসের গরম মাপে না, বরং গরমের সাথে সাথে বাতাসে কতটা জলীয় বাষ্প বা আর্দ্রতা আছে সেটাও মাপে। সোজা কথায় ওয়েট বাল্ব টেম্পারেচার আমাদের বলে দেয় যে আমাদের শরীর আসলে কতটা গরম অনুভব করছে, যা একটা সাধারণ থার্মোমিটার কিন্তু বলতে পারে না। দেখুন, আমরা সাধারণত থার্মোমিটারে যে তাপমাত্রা দেখি সেটা হলো ড্রাই বাল্ব টেম্পারেচার, মানে শুধু বাতাসের তাপ। কিন্তু ওয়েট বাল্ব টেম্পারেচার হলো তাপ আর আর্দ্রতার একটা মিশ্রণ, যা আমাদের শরীর ঠিক কেমন অনুভব করছে সেটা বুঝিয়ে দেয়। আর এখানেই আসল বিপদটা লুকিয়ে আছে। কিন্তু কেন এই আর্দ্রতা এত বিপজ্জনক? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের শরীরের নিজস্ব এয়ার কন্ডিশনিং সিস্টেমে। হ্যাঁ, আমি ঘামের কথা বলছি। আমাদের শরীর ঘামের মাধ্যমেই নিজেকে ঠান্ডা রাখে। চলুন এর পেছনের সহজ বিজ্ঞানটা একটু বুঝে নিই। যখন আমাদের শরীর গরম হতে শুরু করে, তখন আমাদের ঘাম গ্রন্থিগুলো ত্বকের উপর জল ছেড়ে দেয়। এই জল মানে আমাদের ঘাম যখন বাতাস থেকে তাপ নিয়ে বাষ্প হয়ে উড়ে যায়, তখন আমাদের ত্বক ঠান্ডা হয়ে যায়। এই বাষ্পীভবন বা ইভ্যাপোরেশনটাই হলো শরীরকে অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচানোর মূল অস্ত্র। কিন্তু আসল সমস্যাটা শুরু হয় তখনই যখন বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে। কারণ বাতাস তখন নিজেই জলীয় বাষ্পে ভরা থাকে, তাই সে আর আমাদের ত্বক থেকে ঘাম শুষে নিয়ে বাষ্প করতে পারে না। ফলে কি হয়, শরীরকে ঠান্ডা করার সবচেয়ে জরুরি যে প্রক্রিয়া সেটাই বন্ধ হয়ে যায়। আর ঠিক এই কারণেই বিশেষজ্ঞরা বলেন যে বেশি আর্দ্রতা থাকলে শরীর নিজেকে ঠান্ডা করার ক্ষমতাটাই হারিয়ে ফেলে। এর ফল কিন্তু খুব মারাত্মক হতে পারে। হিট স্ট্রোক থেকে শুরু করে নানা রকম তাপজনিত রোগের ঝুঁকি এক লাফে বহুগুণ বেড়ে যায়। ব্যাপারটা আরও পরিষ্কারভাবে বুঝতে চলুন ভারতের দুটো আলাদা অঞ্চলের তাপপ্রবাহের পরিস্থিতি একটু তুলনা করা যাক। দুটো জায়গাতেই তাপমাত্রা প্রায় এক, কিন্তু পরিস্থিতি আর বিপদের মাত্রা দুটো একদমই আলাদা। একটা কথা মাথায় রাখা খুব জরুরি, থার্মোমিটারে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখালেই যে সব জায়গার অনুভূতি বা বিপদ একই রকম হবে তা কিন্তু একদমই নয়। আর্দ্রতা পুরো হিসাবটাই বদলে দেয়। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন রাজস্থান, যেখানে তাপমাত্রা 44 ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে। আবহাওয়া শুকনো, তাই সেখানে তাপ প্রবাহের সতর্কতা জারি হয়েছে। এবার অন্যদিকে তাকান পশ্চিমবঙ্গ, তাপমাত্রা একটু কম, প্রায় 42 ডিগ্রি, কিন্তু সেখানে জারি হয়েছে গরম ও আর্দ্রতার সতর্কতা। এই আর্দ্রতা শব্দটাই এখানে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের বাতাসে থাকা প্রচুর জলীয় বাষ্প কম তাপমাত্রাকেও অনেক বেশি বিপজ্জনক করে তুলেছে। আর উত্তরপ্রদেশে শুকনো লু এবং আর্দ্রতা দুটো মিলেমিশে পরিস্থিতি আরও জটিল। তাহলে এর ফলাফলটা কি? সোজা কথায়, রাজস্থানের তাপমাত্রা পশ্চিমবঙ্গের চেয়ে বেশি হলেও আর্দ্রতার কারণে আপনার শরীর পশ্চিমবঙ্গে অনেক বেশি কষ্ট পাবে, বিপদে পড়বে। কারণ শরীর তো নিজেকে ঠান্ডা করতেই পারছে না। এই কারণেই আর্দ্র গরম এত মারাত্মক। তাহলে এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, এই অদৃশ্য বিপদ থেকে বাঁচার উপায় কি? যেহেতু আমরা কারণটা এখন জানি, তাই এর থেকে সুরক্ষিত থাকার উপায়গুলো আমাদের ভালোভাবে জেনে রাখা দরকার। প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো শরীরকে হাইড্রেটেড রাখা। তেষ্টা পাক বা না পাক, নিয়ম করে জল খেতেই হবে। দিনের বেলায়, বিশেষ করে দুপুর 12টা থেকে বিকেল 4টের মধ্যে দৌড়ঝাঁপ বা যে কোনো ভারী কাজ এড়িয়ে চলুন। যদি সম্ভব হয় ঠান্ডা বা এসিওয়ালা কোনো জায়গায় থাকার চেষ্টা করুন। আর পোশাক পরুন হালকা রঙের, ঢিলেঢালা। সবশেষে নিজের শরীরের দিকে খেয়াল রাখুন। মাথা ঘোরা, বমি ভাব বা প্রচণ্ড মাথা ব্যথার মতো লক্ষণ দেখা দিলে একদম অবহেলা করবেন না। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের আর্দ্র তাপপ্রবাহ ভবিষ্যতে আরও বাড়বে, আরও সাধারণ ঘটনা হয়ে উঠবে। প্রশ্নটা হলো, আমাদের শহর, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আর আমরা নিজেরা, আমরা কি এই অদৃশ্য কিন্তু মারাত্মক বিপদের মোকাবিলা করার জন্য সত্যিই প্রস্তুত? ভাবার সময় কিন্তু এসে গেছে।